বাংলাদেশ আমার সবসময় একটা অন্যতম আশঙ্কা এবং অন্যতম উদ্দীপনার কারণ বাংলা এবং বাঙালি। আমরা সবাই কমবেশি জানি গোটা বিশ্বের সব থেকে বেশি বাঙালি রয়েছে বাংলাদেশে, কিন্তু এই বাংলাদেশ এই মুহূর্তে একেবারে ধর্মীয় গোঁড়ামি এবং মৌলবাদের কবজায় চলে গিয়েছে। এবং এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন এইটাই, তার কারণ একদিকে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট একের পর এক প্লট চেঞ্জ করছে এবং সেই প্রেক্ষাপট আস্তে আস্তে একেবারে অরাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেইটা কোনোভাবেই বাংলা বা বাঙালি হিসাবে কেউই মেনে নিতে পারছেন না। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে বাংলাদেশ যে পাকিস্তানের কবজায় চলে যাচ্ছে সেইটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক তারই বেশ কয়েকটা ধাপ নিয়ে আমি সবথেকে আলোচনা করেছিলাম, যে কিভাবে জামাতকে সামনে রেখে মোহাম্মদ ইউনূস ভারতের সামরিক সাহায্যের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে এক প্রকার জাল গোছাতে শুরু করেছে। ঠিক অন্য দিক থেকে আমি বারবার করে বলছিলাম যে ঠিক কিভাবে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে মোহাম্মদ ইউনূস সিন্ডিকেটের কিন্তু একটা সংঘাত একেবারে অবিরাম চলে যাচ্ছে। ঠিক এই জায়গায় আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটেই, তার কারণ এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে গোটা বাংলাদেশে এইবার আইএসআই এর একটা শাখা খুলতে চলেছে, অর্থাৎ আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে গোয়েন্দা বিভাগ। কে এই পাকিস্তানের গোয়েন্দা বিভাগ? প্রাথমিকভাবে এই আইএসআই সেই ইন্টেলিজেন্স যারা কিনা গোটা পাকিস্তান জুড়ে জঙ্গিদের দমন করার বদলে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠে এসেছে বারবার করে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম, সম্প্রতি আমি আলোচনাও করেছিলাম, যে সাহির শামসাদ মির্জা তিনি এসেছেন এবং তিনি কিনা সিডিএস এর একজন চেয়ারম্যান এবং একেবারে তিনি উচ্চ পর্যায়ের একদম স্টাফ। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছিল যে আসিম মুনির বা ফিল্ড মার্শাল আসিম মুনির যে পাকিস্তানের সেনাপ্রধানের পরবর্তী এই যে সাহির শামসাদ মির্জা, তিনি কিন্তু মূলত একটা সাধারণ কারণে আসেননি। সম্প্রতি এটাও শোনা গিয়েছিল বা আমরা যে তথ্য এসে পৌঁছেছে যে এই চিকেন স্টেকের আশেপাশে যে ধরনের যে বিমান ঘাঁটিগুলো বাংলাদেশে আছে সেগুলোও তিনি একেবারে ভিজিট করেছেন। কিন্তু এইখানেই প্রশ্ন যে কেন বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হতে চলেছে? তবে কি বাংলাদেশ এইবার ব্যবহার করা হবে জঙ্গিবাদের জন্য, বা বাংলাদেশের ভূমি ব্যবহার করা হবে জঙ্গিবাদের জন্য? ঠিক এইখানে প্রশ্ন উঠছে। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিককালে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, সেই নির্যাতন কোন পর্যায়ে পলিটিক্যালি পৌঁছেছে, কেন নির্যাতন হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। আমি ধাপে ধাপে যদি এই আলোচনাটাকে ভাঙতে চাই তাহলে একেবারে প্রথম যে বিষয়টা বলবো, বাংলাদেশের মাটি এই মুহূর্তে জঙ্গিদের অপরাধ স্থল। কেন আমি এই কথা বলছি? সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম ইউনূস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভয়ানক জঙ্গি বা দুষ্কৃতীদের কিন্তু ছেড়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, বা জেল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ বা মুক্ত করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীদেরও কিন্তু ছেড়ে দেওয়ার অভিযোগ ইউনূসের বিরুদ্ধে রয়েছে। ঠিক এই জায়গায় আমি একটা নাম করে বলতে চাইবো যে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও কিন্তু তার উপর একেবারে ক্ষিপ্ত এবং তাদের উপরে অভিযোগ, বা ইউনূস সিন্ডিকেটের উপর অভিযোগ যে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ বা রাগ, এই রাগের তরফ থেকে কিন্তু অভিযোগ বারবার করে যে বিভিন্ন ক্ষেত্রে এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু সুপার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছিলাম ইসকনের বিরুদ্ধে কি ভয়ানক আন্দোলন গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ইসকনকে ব্যান করা নিয়ে, ইসকনের মূর্তি ভাঙচুর বা ইসকনের বেশ কিছু জায়গায় মন্দির ভাঙচুরের অভিযোগ তো আমরা আগেই দেখেছি, ইসকনের ধর্মীয় জায়গাগুলো ভাঙচুরের অভিযোগ আমরা পেয়েছি এর আগেও। ঠিক এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে আমি একটু বলতে চাইবো যে ইসকনকে ব্যান বা নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আন্দোলন বা এক প্রকার বলা ভালো মিছিল কিন্তু শুরু হয়েছে। সেক্ষেত্রে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, শেরে বাংলা কৃষি বিদ্যালয়, বিভিন্ন জায়গায় ছাত্ররা অবধি বা সাধারণ মানুষও কিন্তু এই ধর্মীয় সংগঠনকে সঙ্গে নিয়ে তারা আন্দোলন করছে বা ইসকনকে ব্যান করার দাবি জানাচ্ছে। তারা কিনা সাম্প্রদায়িক উস্কানি দেয়। আমরা সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয়টা কিন্তু আমাদের মাথা থেকে বেরোয়নি। তিনি কিন্তু এই মুহূর্তেও জেলে রয়েছেন, তিনি বিচার না হয়ে তিনি বিচারাধীন পর্যায়ে রয়েছেন। এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে আল কায়দা এছাড়া আনসারুল্লাহ বাংলা টিম, বিভিন্ন ক্ষেত্রে এই আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়দার বিভিন্ন জঙ্গিদের তিনি ছেড়ে দিচ্ছেন। এবং ছেড়ে দিচ্ছেন আমি নাম করে বলবো জসিমউদ্দিন রহমানি, যিনি কিনা ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডে একেবারে শীর্ষ সন্ত্রাসবাদী এবং তিনি একেবারে মূল অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে তাকে।